এই আলোচনা সভার প্রধান বক্তা শ্রী সৌরেন বন্দ্যোপাধ্যায়কে তাকে মঞ্চে আসতে অনুরোধ করছি। আমরা শ্রী সৌরেন বন্দ্যোপাধ্যায়কে পেয়েছি আমাদের মঞ্চে। আজকে এই আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে আলোচনার বিষয় রামনারায়ণ মধুসূদন দীনবন্ধু বাংলা নাটকে উশৃঙ্খলতা ও সমাজ বাস্তবতা, এই বিষয়টার উপরে তিনি আলোকপাত করবেন। এই সভার প্রধান বক্তা শ্রী সৌরেন বন্দ্যোপাধ্যায় মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য আমরা আর বেশি সময় নষ্ট না করে সৌরেনদার হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি তার আলোচনা শুরু করবার জন্য। নমস্কার। বিচিত্রা একটা সংস্থা আজকে আমাকে কিছু বলার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে, তার জন্য বিচিত্রাকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমার বিষয় রামনারায়ণ মধুসূদন দীনবন্ধু বাংলা নাটকে উশৃঙ্খলতা ও সমাজ বাস্তবতা। এরকম একটি বিষয় বলার আগে কৃতজ্ঞতা তো জানাতেই হয়। বিচিত্রাকে সেই কৃতজ্ঞতা আমি জানাচ্ছি তার সভাপতি রবীন্দ্রনাথ বাবু এবং সম্পাদক অরিন্দম ঘোষকেও একই সঙ্গে জানাই চন্দনদাকে, যিনি বারবার অনুরোধ করেছেন। আর যারা এখানে উপস্থিত হয়েছেন সেই সমস্ত সুধী দর্শক মন্ডলী, তারা এখানে থেকে আমাকে উৎসাহ দিচ্ছেন। যে বিষয়টি প্রথমেই বলা তা হল নাটক চতুরঙ্গ শিল্প। আমরা জানি নাটকে একটি সুগঠিত মঞ্চ লাগে, একটি ভালো নাট্যকার লাগে, একই সঙ্গে চরিত্রাভিনেতা এবং শিক্ষিত দর্শক। নাটকের প্রাণ যদি বলতে হয় একই সঙ্গে দ্বন্দ্ব যেমন তার প্রাণ, তেমনি দর্শকও তার প্রাণ। এই দর্শককে সামনে রেখে নাটক শুরু হয়েছে। প্রাচীন ভারতবর্ষেও দীর্ঘদিন নাটকের চর্চা হয়েছে, আমরা জানি। ভারতের নাট্যশাস্ত্র তারই প্রমাণ দেয়। এবং পরবর্তীকালে কালিদাস, শূদ্র, ভগবতী থেকে শুরু করে বহু নাট্যকার সংস্কৃতি নাটক রচনা করেছেন এবং সেই সমস্ত নাটকে মঞ্চাভিনয়ের কথা জানা যায়। গ্রিক দেশেও একই সঙ্গে এসকাইলাস, ইউরিপিডিস, সফোক্লিস এদের নাটকের কথাও জানা যায়। এবং সেই সমস্ত নাটক সব সময় হয়ে উঠেছে জীবন শিল্প। সময়কে দর্পণে দেখে তাকে ক্রমশ বিশ্লেষণের মধ্যে দিয়ে নাট্যকার অদ্ভুত এক জীবন বোধের জন্ম দেয়, যেখানে চরিত্র হয়ে ওঠে সময় প্রতিফলন এবং একই সঙ্গে সেই সময়কে সামনে রাখার জন্য তাদের সংলাপ চরিত্রকে জীবন্ত করে। এবং চরিত্র জীবন্ত হয়ে ওঠার পিছনে সব থেকে বড় ভূমিকা নেয় নাট্যকারী ব্যক্তিত্ব এবং তার জীবন দর্শন। আমরা জানি যে সমস্ত নাট্যকার
আজও অমর হয়ে আছেন, তারা কোনো খণ্ডকালের গতিতে তাদের নাটককে সীমাবদ্ধ রাখেননি। নাটক সবসময় হয়ে উঠেছে কালোত্তীর্ণ, এবং সেই সমস্ত নাটকই আমরা আজকে জানতে চাই কিংবা দেখতে চাই, যে নাটকে জীবনে বেঁচে থাকার কথা বলে। সেই সমস্ত নাটক আমাদের কাছে মূর্ত হয়ে ওঠে, যার মধ্যে দিয়ে আমরা আগামী দিনে বাঁচার প্রেরণা পাই। আমরা জানি যে এক সময় আমাদের দেশে কৃষ্ণ যাত্রা হতো, রাম যাত্রা হতো, এবং চর্যাবলে একটি শব্দ বুদ্ধ নাটক বিষমা হই, অশ্বঘোষের বুদ্ধচরিত বিখ্যাত নাটকের কথা আপনারা জানেন। সেই নাটক যখন আমাদের ভারতবর্ষ কিছুটা হলেও শাসিত, মধ্যযুগ ইসলামের যখন জয় পতাকা উঠছে, সেই কালেও প্রচুর নাটকের অভিনয় হয়েছে। এবং যখন পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি আসতে শুরু করেছে, ওলন্দাজ, ফরাসি, ইংরেজ ভারতবর্ষে এসেছে এবং তাদের সংস্কৃতিকে নিয়ে আমাদের সামনে উপস্থিত হয়েছে, তখন খুব স্বাভাবিকভাবেই একটা দ্বন্দ্ব আমাদের সমাজে এসে পড়েছিল, এবং সেই দ্বন্দ্বের নানা রকম ফল আমরা লাভ করেছি। আমরা জানি যে সময়টা হঠাৎ সেই সমস্ত ঠনঠনের আবির্ভাব, যখন কাঁচা টাকা অত্যন্ত বেশি পরিমাণে ব্যবসা সূত্রে মানুষের হাতে আসতে লাগল, সেই অষ্টাদশ শতাব্দীর শেষ, ঊনবিংশের শুরু, সেই সময়গুলোতে দেখা যাবে আমাদের নাগরিক জীবন বৃত্ত যেটি ছিল কলকাতা, সুতারুটি, গোবিন্দপুর, তখন আর গ্রাম নেই, তখন সেগুলো ক্রমশ নিজের মতো করে গড়ে উঠছিল। সেখানকার মানুষের আকাঙ্ক্ষা, চাহিদা, রসবোধ, রুচি সবকিছু বদলে চলছিল। এবং এই সময় আমরা দেখব যে যাত্রা, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে যে অভিনয় করার প্রবণতা, সেই যাত্রা শুরু হতো। এবং সেই যাত্রা দেখার জন্য প্রচুর মানুষের আবেগের অন্ত ছিল না। কলকাতার বিভিন্ন জায়গাতে দেখা যেত যে বাই নাচ, আখড়াই গান, হাফ আখড়াই, অভিগান, দরজা, তার মধ্যে দিয়ে মানুষের বিনোদন এবং রুচিগত দিকগুলি পূর্ণ হবে। প্রথম নাটকের কথা যদি বলতেই হয়, তাহলে দেখা যাবে যে আমাদের ইংরেজরা এদেশে বেশ কিছু প্লে হাউস গড়ে তুলেছে। ওল্ড প্লে হাউস, নিউ প্লে হাউস ছিল, সাংস্কৃতিক থিয়েটার। অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনে এবং তাদের গোষ্ঠীগত প্রয়োজনে আমোদ আহ্লাদ, তার জন্য সেই সমস্ত নাটকের অভিনয় চলত সেখানে। বাঙালির কাছে প্রথম অভিনয়ের জন্য যে মানুষটির কথা আমরা চিরদিন স্মরণ রেখেছি, তিনি গেরাসিম স্টেপানোভিচ লেবেদভ। এবং 1795 এরকম একটি সময় সেই প্রথম নাটকের অভিনয় আমরা একটুখানি দেখে নেব। সেটার নাম হচ্ছে রামনারায়ণের স্মরণে বা রামনারায়ণ দরবারে কুড়িগুণ সর্বস্ব, প্রথম বাংলা নাট্যশালা। নাটকের কথা যখন এলোই তখন স্বাভাবিকভাবে এসে পড়বে নাট্যশালার প্রসঙ্গ।
কলকাতায় ইংরেজরা আসার পর তারা তাদের প্রয়োজন মতো তৈরি করে নিয়েছিল প্লে হাউস, যেখানে অভিনীত হতো বিভিন্ন ইংরাজি নাটক। কিন্তু সেই সব প্লে হাউসে ভারতীয়দের ঢোকার কোনো অধিকার ছিল না। তাই বাঙালিরা চেয়েছিল তাদের জন্য একটা নাট্যশালা। কিন্তু যিনি প্রথম বাংলা নাট্যশালাটি বানিয়েছিলেন তিনি কোনো ব্যক্তি বাঙালি ছিলেন না, তিনি ছিলেন একজন রুশ ব্যক্তি। তার নাম গেরাজিন স্টেপানোভিচ লেবেদেভ। লেবেদেভ ভারতবর্ষে এসেছিলেন ভারতবর্ষের টানে, এবং এদেশে এসে তিনি শিখে ফেলেছিলেন বাংলা, হিন্দি, সংস্কৃত এমনকি তামিলের মতো ভাষা। রুশ ভাষায় অনুবাদ করেছিলেন ভারতচন্দ্র বিদ্যাসাগর দাম্ভ। তাকে বলা হয় দি ফার্স্ট রাশিয়ান এন্টোলজিস্ট। তো যাই হোক, তিনি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন দুটি নাটক। একটি হল জর্ট্রেলের দি ডিসগাইজ, আর অন্যটি ফরাসি নাট্যকার মলিয়েরের লাভ ইজ দ্য বেস্ট ডক্টর। নাটকগুলো অনুবাদের পর লেবেদেভ তার পণ্ডিত বন্ধু বান্ধবদের ডেকে শুনিয়েছিলেন সেই নাটক। তার বন্ধুরা তো হেসেই লুটুপুটি। তার মধ্যে বকুলনাথ তাকে পরামর্শ দিয়েছিলেন সেই নাটকে অভিনয় করার জন্য। লেবেদেভ চাইছিলেন তেমনটাই, কিন্তু তিনি প্রেরণা পাচ্ছিলেন না। বকুলনাথের প্রেরণায় তিনি তার সমস্ত সঞ্চয় কাজে লাগিয়ে ভাড়া দিলেন একটা বাড়ি। 25 নম্বর ডোমতলায় থেকে সেই বাড়িতে 3 মাস অক্লান্ত পরিশ্রম করে তিনি তাকে বানিয়ে ফেলে 300 আসনের একটা নাট্যশালা। তৈরি হলো বাঙালির প্রথম নাট্যশালা, প্রথম থিয়েটার, বেঙ্গলি থিয়েটার। তারপর 3 জন অভিনেত্রী এবং 10 জন অভিনেতা নিয়ে শুরু হলো রিহার্সাল। 1795 সালে 27 নভেম্বর শুক্রবার লেবেদেভের 25 নম্বর ডোমতলা লেনে বেঙ্গলি থিয়েটারে অভিনীত হলো দ্য ডিসকুইজ কাল্পনিক সমুদ্র নামে। এবং সে নাটক দেখার জন্য শহরের বিভিন্ন জায়গা থেকে ছুটে এলেন অবহিত মানুষ। তখন লেবেদেভ ভেবেছিলেন 300 আসনটাকে যদি আরেকটু বাড়ানো যেত তাহলে কতই না ভালো হতো। এইভাবে তৈরি হলো বাঙালির প্রথম নাট্যশালা। কিন্তু যিনি এটা করলেন তার জীবনটা খুব একটা সুখের হয়নি। বিশ্বাসঘাতকরা আগুন লাগিয়ে দিয়েছিল লেবেদেভ থিয়েটারে। পুরো ছাই হয়ে গেছিল সমস্ত কিছু, সর্বশান্ত হয়ে গেছিলেন লেবেদেভ। তারপর তিনি জর্জরিত হয়ে অসুস্থ শরীরে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া হয় বিলেতের পথে। কিন্তু সেখানেও তাকে নামিয়ে দেওয়া হয় আফ্রিকার কেপটাউন শহরে। তখন তিনি গুরুতর অসুস্থ। তারপর অনেক কষ্ট করে লেবেদেভ পৌঁছেছিলেন আমরা প্রথম নাট্যশালা বেঙ্গলি থিয়েটার এবং সেই সম্পর্কিত কিছু কথা দেখলাম এবং শুনলাম। সেই নাটকের পথ চলা শুরু হলো, কিন্তু লেবেদেভের যে অবস্থা হয়েছিল সে এক নির্মম। দেখা যাচ্ছে যে পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির স্পর্শ তখন শুরু হচ্ছে। আমাদের উইলিয়াম কেরি এবং ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুর মিশন, ভারতবর্ষে যারা আমলা আসছে তারা শিক্ষা নিচ্ছে এবং একই সঙ্গে প্রচুর বই লেখা হচ্ছে। স্কুল বুক সোসাইটি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির চর্চার পাশাপাশি প্রাচ্যের সাহিত্য চর্চা হচ্ছে। আমরা আগে বলছিলাম যে হঠাৎ ঠনঠনের আবির্ভাব, কাঁচা টাকার আবির্ভাব, মানুষের মনের মধ্যে সেই যে আকাঙ্ক্ষা যখন ক্রমশ ক্রমশ বাড়ছিল, তখন বাবু সম্প্রদায় এসে উপস্থিত হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থায় ইংরেজি প্রধান বাহন হয়ে দাঁড়াচ্ছিল বাঙালি মানুষের। বাঙালি নিজে চাইছিল তার আচরণে সাহেবি আনা। বাঙালি অনেক ক্ষেত্রে বদলে যাচ্ছে। দেখা যাচ্ছে গৌরমোহন আটঘরের স্কুল ছাড়া ওরিয়েন্টাল সেমিনারি, যেটাকে বলি আমরা, রবীন্দ্রনাথ এক সময় সেসব স্কুলের ছাত্র ছিলেন।
এরকম বেশ কিছু স্কুল তখন স্থাপিত হয়েছিল এবং ইংরেজি শেখার প্রতি আমাদের যে আগ্রহ তা দেখা যাচ্ছে হিন্দু স্কুল স্থাপনার সময় থেকে। আসছেন যে মানুষটি যার কথা আমরা বলতে চাইছি, ডিরোজিও। তার কথা আজও আমরা স্মরণ করি ইয়ং বেঙ্গলের প্রসঙ্গ আসে এবং ইয়ং বেঙ্গল তাদের সম্পর্কে আমরা যে কথাই বলি না কেন, দেখা যাবে সমাজটাকে ভাবার জন্য, নতুন করে দেখার জন্য ডিরোজিও যার ছাত্র ছিলেন ডেভিড ড্রামান্ট, তিনি অসাধারণ বাগ্মী ছিলেন এবং ডিরোজিওদের যে পরিবার, সেই পরিবারে তারা কিন্তু পাদ্রী হিসেবে তার বাবা প্রথম চাকরি অর্থাৎ পাদ্রীর চাকরি পরিত্যাগ করেছে। ড্রামান্টের ক্ষেত্রেও তাই। মাত্র 23 বছর বয়সে ডিরোজিও যে সমস্ত ছাত্রদের গড়ে তুলেছিলেন তাদের মধ্যে ছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, রামগোপাল ঘোষ, প্যারীচাঁদ মিত্র, রাধানাথ শিকদার, রামচন্দ্র লাহিড়ী, শিবচন্দ্র দেব, দিগম্বর মিত্র, গোবিন্দচন্দ্র বসাক প্রমুখ। তারানাথ চক্রবর্তী রামপ্রসাদের অনুগামী হলেও তার সঙ্গে এই ডিরোজিয়ানদের একটা সম্পর্ক, গভীরতর সম্পর্ক ছিল। ডিরোজিয়ানরা কি করছিল? কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, আমরা জানি তিনি সরাসরি ডিরোজিওর ছাত্র না হলেও রসিকৃষ্ণ মল্লিক, এরা প্রথম হিন্দু কলেজ থেকে বিতাড়িত হয়েছিল এবং তারা যেখানে পড়াশোনা করতে যে কারণগুলো ছিল সেই কারণগুলোর প্রতি আমরা প্রথম নজর দেওয়ার চেষ্টা করব। দেখা যায় যে তারা সব থেকে হিন্দু শাস্ত্র মতে যেগুলো অন্যায়, নীতি বিরোধী, শাস্ত্র বিরোধী সেই কাজগুলো করা শুরু করছে। মদ্যপান করা এবং গরুর মাংস খাওয়া, এই কাজটা তারা প্রথম করা শুরু করেছিল তাদের নিজেদের বন্ধু বান্ধব, আড্ডাস্থল, বিভিন্ন জায়গায় আসর বসাত এবং কৃষ্ণমোহনের বাড়িতে প্রথম যে আসরটি বসেছিল, যেখানে প্রচুর মদ্যপানের পরে অর্ধেক গরুর মাংস যখন খাওয়া হয়েছে আর বাকি অংশটুকু নিয়ে পাশের একটি বাড়িতে, একজন ব্রাহ্মণ তর্করত্নের বাড়ি, সেখানে ফেলে দেওয়া হয়েছিল। তারা পাড়ায় দল বেঁধে হল্লা করে বলে বেড়াতো যে আমরা গরুর মাংস খাই। টিকিওলা ব্রাহ্মণের টিকিগুলো কেটে নেওয়ার ব্যবস্থা করেছিল। এই ধরনের বেশ কিছু ঘটনা তাদের পক্ষে যতটা আধুনিক হওয়ার জন্য ছিল, ততটাই বিদ্যালয় থেকে বহিষ্কারের জন্য কাজ করেছিল। বিভিন্ন ট্রাস্টি বোর্ড এবং যে সমস্ত কমিটি শৃঙ্খলা রক্ষা ছিল তারা কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছিল এবং সেটা সবটাই গিয়ে পড়েছিল ডিরোজিও। ডিরোজিও তিনি যে সমস্ত শিক্ষা ছাত্রদের দিতেন, যেভাবে বিশ্বে শিক্ষাতেন এবং ছাত্ররা যতটা গ্রহণ করেছিল, তারা পরবর্তীকালে প্রত্যেকেই আপনারা নাম শুনলেন, আরো অনেক নাম আছে, তারা নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছিলেন এবং সেই সমস্ত প্রতিষ্ঠায় তাদের চরম শীর্ষে পৌঁছে দিয়েছিল। দেখা যাচ্ছে যে ডিরোজিওকে যে সমস্ত কারণগুলো দেখানো হয়েছিল যে আপনি শিক্ষক হিসেবে থাকতে পারবেন না, সেখানে নিজের আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গা দেওয়া হয় এবং সব থেকে বড় কথা যে সমালোচনা পরবর্তীকালে হয়েছে, সেই সমালোচনায় দেখা গেছে এরা খাদ্যের দিকে কিংবা পানের দিকে যতটা আধুনিক হওয়ার চেষ্টা করেছে, আরো অনেক রাস্তা ছিল যে সমস্ত রাস্তায় কিন্তু আধুনিকতার পথ খুলে দেখা যেতে পারত, তারা কিন্তু সে পথে হয়তো হাঁটেননি সেই সময়। কিন্তু মনে রাখতে হবে বয়স কম এবং এই বয়স কম, তাদের যে জীবনযাপন পদ্ধতি, সেখানে কিন্তু এরকম একটি সুর আসছে। অর্থাৎ সংঘাতটা প্রাচ্যের ভাবনার সঙ্গে শুধু না, মনে রাখতে হবে ডিরোজিও কিন্তু ইউরোশিক
অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান যেভাবে আমরা বলি ঠিক সেই রকম। তিনি নিজে নিজের সমাজের জন্য, সোসাইটির জন্য ইংরেজ সরকারের কাছে প্রচুর চিঠি লিখেছেন, যে চিঠিগুলোর সাহায্যে তিনি বলার চেষ্টা করেছেন যে তাদের যে অধিকার, কোনো জায়গায় গেলে, শহরে গেলে হিন্দুর মতো তাকে আচরণ করতে হয়, কোথাও গেলে মুসলমানের মতো আচরণ করতে হয়, সেই সমস্ত রীতিনীতি আইন কিন্তু অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য কোনো আইন তখন পর্যন্ত গড়ে ওঠে, কিন্তু ইংরেজদের জন্য গড়ে উঠেছে। রিচার্ডসন, ডিরোজিও এবং বিদ্যাসাগর এই তিনটে জায়গায় দাঁড়িয়ে আছেন, যারা মূলত তৎকালীন যে শিক্ষা ব্যবস্থা, মানুষের যে ভাবনা, যে চিন্তার জগৎ, সেই সমস্ত জায়গায় তারা এসে হাজির হচ্ছে। এবং পাশাপাশি আমরা যার কথা বলবো তিনি হলেন রামনারায়ণ তর্করত্ন। রামনারায়ণ তর্করত্ন তিনি যে সময় নাটক রচনা করতে আসছেন, কালীচন্দ্র সিংহ রঙ্গভূমির জমিদার, তিনি তার একটি বিজ্ঞাপনটি নাটক লেখার কথা বলছেন। সমাজের অর্থাৎ উচ্চ বর্ণের সমাজে যে স্খলন, যে সমস্ত ত্রুটির কথা, সেই সমস্ত ত্রুটির কথাগুলিকে দেখানোর জন্য বাস্তব সম্মত নাটক প্রচারের জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। আমরা একটু দেখে নিই। কুড়িগুলো সর্বস্ব নাটকটি তিনি দিচ্ছেন এবং সেই লেখা সম্পর্কে তার পরবর্তী ধাপে আমরা দেখে গোকুল বার্তাবহ নামে একটা কাগজ। তারিখটা ছিল 1853 সালের 8ই নভেম্বর। বিজ্ঞাপনটা এই মর্মে ছিল যে নাটক চাই 6 মাসের মধ্যে, নাম হবে কুড়িগুলো সর্ব। যিনি লিখে দিতে পারবেন তাকে পুরস্কার দেওয়া হবে 50 টাকা, আর পুরস্কার দেবেন রঙ্গপুরের সম্ভ্রান্ত রায়চৌধুরী পরিবারের সেই কালীচন্দ্র। 6 মাস শেষ হতে না হতে কালীচন্দ্রের হাতে এসে পৌঁছল একটা নাটক। কিন্তু বলে মুগ্ধ, এমন নাটক আগে কোনোদিনও লেখা হয়নি দেশে। যিনি নাটক লিখেছিলেন তার নাম রামনারায়ণ দেবসর, কলকাতার হিন্দু মেট্রোপলিটন বিদ্যালয়ের প্রধান অধ্যাপক। কালীচন্দ্র কথা রাখলেন নিজের। রামনারায়ণকে 50 টাকা পুরস্কার তো দিলেন, সেই সঙ্গে নাটকটাকে বই করে ছাপানোর জন্য দিলেন আরো 50 টাকা। কুড়িগুলো সর্বস্ব নাটকের বই হয়েছে ভেবে হলো। ক্যানিংদের মধ্যে সার করে গেল নাটক নিয়ে। বলা হয় এটাই বাংলা ভাষার আদি নাটক। তবে তথ্যের দিক থেকে এই কথা পুরোপুরি ঠিক নয়। তার কারণ এর আগে যোগেন গুপ্ত লিখেছেন কীর্তিবিলাস, তারাচরণ সিকদার লিখেছেন ভদ্রার্জুন, হরচন্দ্র ঘোষ লিখেছেন ভানুমতি চিত্তবিলাস, বা কালীপ্রসন্ন সিংহ লিখেছেন বাবু। কিন্তু এই নাটকগুলোর অভিনয় হয়নি একটাও। কুড়িগুলো সর্বস্ব মঞ্চে অভিনীত হয়েছিল। তাই প্রথম বাংলা নাটক এটা মঞ্চে অভিনীত হয়েছিল, সেটার নাম হচ্ছে রামনারায়ণ দেবসর্বনের বা রামনারায়ণ তর্করত্নের কুড়িগুলো সর্বস্ব। কুড়িগুলো সর্বস্ব এই নাটকটি আসলে সমকালীন সময়ে যারা তথাকথিত পুরী ব্রাহ্মণ, তাদের কি অবস্থা হয়েছিল তারই চিত্র তুলে ধরার চেষ্টা। আমাদের মনে রাখতে হবে যে রামমোহন তখন আন্দোলন করছেন সতীদাহ প্রথা উচ্ছেদের জন্য, এবং একই সময় প্রায় বিদ্যাসাগর মশাই বিধবা বিবাহের জন্য আন্দোলন সংগঠিত করছেন। 1854 কুড়িগুলো সর্বস্ব প্রকাশ পাচ্ছে, আর 56-তে বিধবা বিবাহ আইন হিসেবে স্বীকৃতি পাচ্ছে। ঠিক 54-তে যখন এই নাটক লেখা হয়ে যাচ্ছে, তখন আরো কেউ
নাটক লেখার চেষ্টা করেছেন, যার মধ্যে যিশুগুপ্ত ছিলেন, এবং একই সঙ্গে দেখা যাবে বিধবা বিবাহকে নিয়েও কিন্তু নাটক লেখা হচ্ছে। পুরীর সর্বস্বের মূল যে জায়গাগুলি দেখানো হলো তা হল যে সমাজটার কথা আমরা বলার চেষ্টা করছিলাম, যে সমাজের উচ্ছৃঙ্খলতার কথা বলার চেষ্টা করছিলাম, তার যে সূত্র, সেই সূত্রে বিবাহ অবশ্যই এই শ্রেণীর অসংখ্য মানুষ যারা কুলীন নামে পরিচিত সমকালীন সময়ে, তাদের যে নষ্টামি এবং তাদের যে পদস্খলন, সেই সমস্ত দিকগুলি এখানে বড় হয়ে ওঠে। দেখা যাচ্ছে যে কুলপালক যিনি, তার অনেকগুলি কন্যা সন্তান, চারটি। বড়টির বয়স 50 অতিক্রম করে গেছে, ছোটটি 14। ঠিক এরকম সময়ে তার 72 বছরের একজন বৃদ্ধের সঙ্গে সেই কন্যাদের বিবাহ দিতে হবে, এবং দেওয়ার জন্য অদ্বৈতাচার্যের মতো একজন ঘটক, যে আপাত মস্তক একজন ভণ্ড, এবং ঠিক তার বিপরীতে আরেকটি চরিত্র দেখানো হচ্ছে শুভাচার্যের মতো একটি চরিত্র, যে পণ্ডিত সৎ। এরকম মানুষ ছাড়া গোটা নাটকে ক্রমশ দেখানো হচ্ছে চিত্র, যেখানে দেখা যাচ্ছে যে মানুষ আস্তে আস্তে কিভাবে কৌলিন্য প্রথার কারণে তার জীবনে অসম্ভব ঘটনাগুলিকে ঘটিয়ে চলেছে। ফুলকুমারী একজন নারী, সে নিজে বর্ণনা করছে তার স্বামীর কথা, যে স্বামী বাড়িতে ঢোকার আগে দাঁড়িয়ে আছে, পয়সা না দিলে পা হবে না। ফুলকুমারী নিজের জীবনের দুঃখের কথা বলছে। স্বামী ঘরে আসার আগে তার মা রূপোর একটা গহনা মাথা দিয়ে টাকা নিয়ে এসে তবে স্বামীর পা ধোয়াচ্ছে। স্বামী ঘরে ঢুকছে, কিন্তু স্বামী খেলো, খাওয়ার সময় দক্ষিণা দিতে হয়েছে, তারপরে বিছানাতে শোবে। ফুলকুমারীর সে যে নির্যাতনের অবস্থা, কিছু কড়ি তার জমানো ছিল, সামান্য পয়সা ছিল, সেইটা সে তুলে দিচ্ছে স্বামীর হাতে, তাতেও স্বামী রাজি হচ্ছে। অর্থাৎ বিবাহ যে ব্যবসা, এখানে বেশ কিছু চরিত্র আছে। বিবাহ বাতিগ্রস্ত মানুষের কথা, বিবাহ বাতুল বলা হচ্ছে কোথাও কোথাও, এবং কুলীন ব্রাহ্মণ তো বিদ্যাসাগর মশাইয়ের রচনাতেও পাওয়া যাচ্ছে, আরো অনেকের রচনাতেই পাওয়া যাচ্ছে। কখনো 80টা, কখনো 40টা, কেউ 60টা, এরকম সংখ্যায় বিবাহ করেছে, এবং বিভিন্ন জায়গায় বিদ্যাসাগর মশাই এক জায়গায় লিখছেন, তাহলে আচরণ যার পর্দাই জঘন্য ও ঘৃণাস্পদ হইয়া উঠিয়াছে। দয়া, ধর্মভয়, লোকলজ্জা প্রভৃতি একেবারে তাহাদের হৃদয় হইতে অন্তরিত হইয়া গিয়াছে। কন্যা সন্তানের সুখ দুঃখ গণনা বা হিতাহিত বিবেচনা তদীয় চিত্তে কদাচিৎ স্থান পায় না। কন্যা যাহাতে করণীয় ফলে অর্জিত হয়, কেবল তৎবিষয়ে দৃষ্টি থাকে। অঘরে বক্তৃতা পেলে কন্যা কুলক্ষয়কারিণী হয়, এজন্য কন্যার কি দশা হইবে সেদিকে দৃষ্টিপাত না করিয়া যেন যেন প্রকারে কন্যাকে আত্মসাৎ করিতে পারিলেই তাহারা চরিতার্থ হয়। অর্থাৎ সেই সময় কন্যার অবস্থা অত্যন্ত হীন অবস্থা। আমরা দেখতে পাবো যে এই যে বহু বিবাহ সেই সময় সংগঠিত হচ্ছে, তার জন্য নারীর একটা ভয়ঙ্কর অবস্থা, যন্ত্রণাদার্থ অবস্থা, এবং এই কন্যাদের বিধবা হওয়া, স্বামীর মৃত্যুর পর, সেটা সমাজে আর একটা ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা। কন্যারা দেখা যাবে যে বাড়িতে যারা রয়েছে, এরকম একজন কন্যার কথা মাধবী এবং একজন কন্যা কথা বলছে। মাধবী হচ্ছে মহিলা পাচারকারী বললেই কোথায় ভালো হয়, এখনকার এই শব্দটা বেশি বোঝা যাবে, এবং সে
সেই মেয়েটিকে বলছে যে এখন তো যৌবন, এখন তুই এই সমস্ত কিছুর সঙ্গে যুক্ত হয়ে যা, জীবনটাকে উপভোগ কর, তারপরে না হয় দেখা যাবে। ঘটনাটা হচ্ছে এই মেয়েটিও কিন্তু সেই সমস্ত পথে পাওয়ার আছে। আসলে এই যে সময়টা, সেই সময় বাড়িতে এই ধরনের স্বামী তারা অন্য পুরুষের সঙ্গে নানা রকম ভাবে সংযুক্ত। সন্তানের জন্ম হলে এই লোকই সমস্ত মানুষকে কিছু পয়সা দিয়ে দিলে তারা পিতা স্বীকৃতি দিত। কলিগুলো সর্বস্ব নাটকে দেখা যাবে এরকম চরিত্র রয়েছে যে এসে হাজির হয়েছে, তার বাবাকে সে কখনো দেখে, আর সেই ব্রাহ্মণও কখনো সন্তানকে দেখে। অর্থাৎ ভদ্রলোক জানে যে তার বাবা মারা গেছে, সে বলছে মায়ের কাছে গিয়ে তাহলে বলবো যে আপনি বেঁচে আছেন, আমার সঙ্গে চলুন, বাবাকে দেখে মা অন্তত বৈধব্য যন্ত্রণা থেকে মুক্তি পাবে। কুলিনগুলো সর্বস্ব এরকম প্রচুর চিত্র রয়েছে, সেখানে রসিকতার সঙ্গে খাদ্যের প্রতি ব্রাহ্মণের যে লোভ তা দেখানো হয়েছে, এবং 3 রকম ফলারের কথা বলা হয়েছে, উত্তম, মধ্যম এবং অধম। সুখ চিলে কুমদই, এইভাবে খেয়ে বাসা তত্ত্ব লুচি, তাহাতে আদারি মুচি, এই সমস্ত দিকগুলো ক্রমশ যখন স্পষ্ট হচ্ছে, তখন আমরা দেখতে পাবো যে নাটকের শেষ পর্বে এই বাহাদুরের বুড়োর সঙ্গে ঘটক অনেকাচার্য যেমন করে খুশি বিয়ে দেওয়ার চেষ্টা করেছে 4টি কন্যা। এবং আপনারা যারা পরবর্তীকালে অন্তর্জলি যাত্রার মতো সিনেমা দেখেছেন, তারা জানেন যে কি অবস্থা হয় সেই সমস্ত বিধবা রমণীদের, যার বয়স হয়তো 10, 12, 14, সেই সমস্ত কন্যারা বিধবা হতো, এবং তাদের জন্য মানুষের দুঃখে অন্ত ছিল না। দেখা যাবে যে বিধবা বিবাহ যে নাটকটির কথা আমি আগেই বলছিলাম, সেই নাটকটিও কিন্তু সেই সময় মঞ্চস্থ হওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেই নাটকে মূলত উমেশচন্দ্র মিত্র 1856 সেই নাটক লিখছেন। উমাচরণ চট্টোপাধ্যায় বিবাহ উদ্বাহ এবং বিধবা উদ্বাহ নাটক লেখার চেষ্টা করছেন, সেই নাটকের অভিনয় হচ্ছে। সেই নাটকের বিষয়বস্তু এইরকম: একটি কন্যা যে বিধবা হয়েছে, পাশের বাড়ির একটি ছেলের সঙ্গে তার প্রণয়, এবং প্রণয়ের পরে যখন সে সন্তান সম্ভবা হয়েছে, তখন বেশি আত্মহত্যা করেছে মেয়েটি, এবং আত্মহত্যার পরে এই নাটকে অভিনয় হয়েছিল স্বয়ং বিদ্যাসাগর মশাই। সেই নাটকে তিনি গিয়েছিলেন, তার চোখের জল তিনি রাখতে পারেননি সেই নাটকে দেখার পরে। কাজেই তখন যে আন্দোলন সমাজ জীবনের মধ্যে চলছে, তার একদিকে হচ্ছে এই সংস্কারমূলক আন্দোলন, সতীদাহ প্রধানত বিষয়কে আনা হচ্ছে মানুষের এই উচ্ছৃঙ্খলতা, যে উচ্ছৃঙ্খলতা লোভী ব্রাহ্মণদের মধ্যে রয়েছে, এবং সমাজের যে মূল জায়গাটি প্রচুর পরিমাণে বিধবা যারা সমাজের মধ্যে এই ধরনের ঘটনার জন্ম দিচ্ছে, যেখানে এই বিধবাদের লম্পট পুরুষরা ভুলিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে বিবাহের নাম করে, এবং ক্রমশ কলকাতার ওই বাইরে বাড়িগুলো কিংবা বার বনিতাদের সমস্ত আলয়গুলো পূর্ণ হচ্ছে এই ফুসলে নিয়ে যাওয়া মহিলাদের। কলকাতা গড়ে উঠছে ক্রমশ আরো সুন্দর করে এরকম একটা রঙ্গালয়ের মতো, যেখানে ঘরে ঘরে এই নারীরা পৌঁছে যাচ্ছে। এই সমাজটা কিন্তু কলকাতায় ছিল, কলকাতা সেইভাবে গড়ে ওঠে, কিন্তু গড়ে উঠছে ঊনবিংশতে। একদিকে তারা ইংরেজের অনুকরণ করার চেষ্টা করছে, একদিকে পাশ্চাত্যের সমস্ত কিছুকে তারা গ্রহণ করার চেষ্টা করছে, আর নিজের সমাজের যে দূষণগুলো সেগুলোর ফলশ্রুতি পৌঁছে যাচ্ছে। অর্থ এমনই একটা জায়গায় পৌঁছে গেছে তখন যে টাকা মাটি টাকা নয়, তখন হয়ে গেছে টাকা খাঁটি টাকা। টাকার পিছনে তখন সবকিছু একই সঙ্গে শোভা পাচ্ছে।
আমরা দেখব ঠিক একই সময় আরেকজন মানুষ যিনি প্রধান হয়ে উঠছেন, যার বিস্ময়কর প্রতিভা তখন আমাদের মুগ্ধ করছে, এবং যিনি হিন্দু কলেজের পড়ার সুযোগের পর বিশ্ব কলেজে পড়তে চলে যাচ্ছেন, যিনি পিতা মাতার আবেদন নিবেদনকে অগ্রাহ্য করে খ্রিস্টান হচ্ছেন, তিনি মাইকেল মধুসূদন দত্ত। সেই সময়ে, যে সময়ের কথা আমরা বলছিলাম, তার সময় তার নাটকগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এবং একই সঙ্গে সেই নাটকগুলির মধ্যে দুটি নাটক আপনারা খেয়াল করবেন। একটি বলে সভ্যতা, লিখছেন মধুসূদন নিজে, এবং পুরুষালীকে ঘাড়ে লোক। আমরা মধুসূদনের যে বর্ণময় জীবন, যিনি নিজে বলতে পারেন যে আই রিড ইংলিশ, স্পিক ইংলিশ, ড্রিম ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে স্বপ্নটা তিনি লিখতেন, তার জীবন আমরা একটুখানি দেখে নিই। আমি এসেছি মা, আমি আত্মকে ছেড়ে দেবো না বাবা, তোকে ছেড়ে থাকা যে কি কষ্ট। তুমি পুজো ছেড়ে নাও মা, আমি একবার ঘরে যাচ্ছি। আমার আবার সেই যাও না মা, কত খুশি হবে। তুমি যেদিন ঠিক চলে গেলে পাগলের মতন একবার ঠাকুর করে একবার তোমার ঘরে করছেন, ছেলে বলি বলে মধু ফিরে না এলে আমি মুখে বন্ধ চলে দেবো। জানি না মার জন্য বড় কষ্ট। তুমি এখন বলেছ, তুমি এখন মধুকে ফিরে তুই মধুকে বুঝিয়ে বলো তার সাথে করতে। আমি জানি তুমি বললে এরকম তোমার কথা অবাধ হবে। তোমার সাথে তো ছেড়ে যাওয়ার পর পেয়ে গেল, তখন অত করে বললো বিয়ের সাথে জোর দিও না। আমার কথা তো শুনলে না, একটু যদি ঠান্ডা মাথায় বুঝিয়ে বলতে, তাহলে এমন কাণ্ড হতো না। তখন ধর্ম ত্যাগ করবে, ওর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারছি না। সে যাই হোক, প্রায় তোকে করতেই হবে। গোটাটাও হয়ে গেছে, নিজে বৈঠকখানে বসে আয়। ও আচ্ছা, কিন্তু এসে কি করলি বাবা? এই করে বংশের নাম জোগালি? বংশের নাম আমি জোগাই মা, তোমার কাছে আজ আমি বলছি, একদিন তোমার মধুর গৌরবে দত্ত বংশের নাম উজ্জ্বল হয়ে থাকবে। বাবা, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করছি, আজ আইতেন ভয় নেই। মধু, আমার একটা কথা রাখি বাবা। কি মা? বাড়িতে ফিরে আয় বাবা। এই তো এসেছি মা। না মধুসূদন তার সময় খ্রিস্টান হয়েছিলেন, আমরা জানি। মধুসূদন সম্পর্কে সব থেকে বড় অভিযোগ, তিনি চার্চে যেতেন না। খ্রিস্টানরা এক সময় সমাধিস্থ তাকে করা হবে কিনা এই বিষয়ে সংশয় ছিল। তিনি মাদ্রাজে চলে যান, দীর্ঘদিন সেখানে ছিলেন। আপনারা জানেন তার ইংরেজিতে লেখার স্বপ্ন, গৌরদাসের চিঠি, বাংলায় ফিরে আসা, অলিঙ্গ নাট্য রঙ্গে মজেলোক রাঠে বঙ্গে নিরক্ষীয় প্রাণে নাহি সয়, রত্নাবলীর অভিনয় দেখে, রত্নাবলীর অনুবাদ দেখে তার মনে হওয়া এবং নাটক লিখতে বসা। 1859 থেকে 61 পর্যন্ত তিনি সমস্ত নাটকগুলি রচনা করার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে মায়াকানন যখন লিখছেন সেটা আরো পরের কথা, কিন্তু মধুসূদন সেই সময়ের কথা, যে সময়টাকে আমরা দেখার চেষ্টা করছিলাম, যে সময় এইরকম ভাবে একটা উচ্ছৃঙ্খলতার মধ্যে দিয়ে জীবনযাপন করছিল। আমাদের মনে রাখতে হবে তখন বাবুরা নানাভাবে বিভক্ত। একদিকে ডিরোজিয়ানরা রয়েছে যারা চরমভাবে হিন্দুত্ববাদের বিরোধী, রক্ষণশীল
মুসলিম সমাজ তখন ক্রমশ পিছু হচ্ছে। একই রকম ভাবে উঠে আসছে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যপন্থা অবলম্বনকারী আর একদল বাবু, বঙ্কিমবাবুদের মতো মানুষ, আর একদল ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষ, নবকৃষ্ণ দেবের মতো মানুষ, যারা রাধামোহন দেবের মতো মানুষ, যারা রক্ষণশীল হিন্দুদের পক্ষ অবলম্বন করছে। এই সমস্ত বাবু সম্প্রদায় অর্থ কৌলিক নিয়ে তারা নানা রকম ভাবে সমাজে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে। ইংরেজি খানিকটা শেখা এবং গ্রামে জমিদারি আছে, শহরে আরেকটা বাড়ি কিনে থাকা, বাবার বাড়িতে বাইজি পোষা এবং বাবার যে পয়সা তা ওড়ানো, নানা রকম ফিকির করা, এই বাবুদের তখন নিত্য কাজ। সমাজে আমরা আগে অনুসন্ধান করেছিলাম যে এত বারবরিতা বাড়ছে কোথা থেকে। তখন ঠিক একই রকম ভাবে চাহিদা এবং যোগানের যে সূত্র, গ্রাম থেকে শহর থেকে বহু জায়গা থেকে নারীরা শহরে পাড়ি জমাচ্ছে। বাই নাচ, হ্যামটা নাচ, হাপা খাইয়ের কথা আগেই বলেছি, বিভিন্ন রকম পায়রা ওড়ানো, ঘুড়ি ওড়ানো, বাবুদের নিত্যকর্মের মধ্যে এই সমস্ত পড়ে গেছে। বাবুদের নবতা চিত্র বিভিন্ন ভাবে দেখা যাচ্ছে যে কি কি গুণ থাকতে হবে বাবুদের। বঙ্কিম যেমন আরো পরবর্তীকালে লিখছেন যে বাবুদের 10 অবদানের কথা বলছেন, তার মধ্যে নিষ্কর্মাও আছে। তাছাড়াও আর একটা বাবুর কথা বলছেন, সেই বাবুদের কথাই আমরা বলার চেষ্টা করছি। সমাজের মধ্যে এই পরিবর্তনটা মধুসূদন ধরার চেষ্টা করছেন তার নাটক একে কি বলে সভ্যতা এবং পুরুষালীদের ধারেরও দুটির মধ্যে। সেখানেও তিনি যে বাবুকে আনছেন সামনে, তিনি নববাবু। এই নববাবু আপনারা খেয়াল করবেন যে 1822-23 থেকে ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় লিখছেন নববাবু বিলাস, নববিবি বিলাস, কলিকাতা কমলালয়, দুটি বিলাস। সেই নববাবু মধুসূদনের লেখাতেও আসছে চরিত্র হিসেবে। সেখানে কালীচন্দ্র রয়েছে এবং একই সঙ্গে পয়োধর, নিতম্বিনী এই ধরনের চরিত্রকে আনা হচ্ছে, যারা তথাকথিত বারবরিতা। তাদের সেখানে যাচ্ছে একজন বাবাজির মতো চরিত্র আসছে, যে চরিত্র এসে তাদের ফলো করছে। এবং ওই ছেলে নববাবু বাড়িতে বাবার কাছে খুব ভালো ছেলে, আর বাইরে গিয়ে মদ্যপান করে বাড়িতে ঢুকে তার স্ত্রী আছে হরকামী এবং তার বোন রয়েছে প্রসন্নময়ী। তাদের কথোপকথনে শোনা যাচ্ছে যে বলছে যে কলেজে গেলে, তখনকার দিনে মানুষের এরকম যে ধারণা ছিল যে কলেজে গেলে সে সত্যি কথা বলে, বিরোধীদের সম্পর্কে এই সত্য ধারণাটি মানুষের মনে কিন্তু জন্মেছিল একটা সময়। এখানে দেখা যাচ্ছে কলেজে গেলে সে মদ খাওয়া শিখে ফেলে। ঠিক একই রকম ভাবে অনেক ভ্রষ্টাচার এবং ব্যভিচার, নীতি বিরুদ্ধতা কাজ তারা করতে শুরু করছে। এবং একে কি বলে সভ্যতায় মধুসূদন কিন্তু এই প্রশ্নটা তুলছে এবং শেষ পর্বে সেই প্রশ্নটাকে আরো জোরালো করছে যে সেখানে বাইক আছে, কত ঘটনা বা অন্যান্য ঘটনাগুলো আছে। আমরা একটুখানি দেখে নেব যে
দৃশ্যের অংশ আমরা দেখছিলাম এবং এখানে এই নববাবুরা মদ্যপান করে বালবরিতা সংগ্রহ করে তারপর বাড়ি ফেরে এবং তার পিতা তাকে ভৎসনা করে। তার মা বলে, আমার ছেলে সোনার চাঁদ, তাকে এরকম ভাবে কি নষ্ট করে দিল। অর্থাৎ নব্য শিক্ষিত যুব সম্প্রদায় তখন এই ধরনের কিছু সামাজিক কুরীতির মধ্যে যখন হারিয়ে যাচ্ছে ক্রমশ তখন মধুসূদনের আরেকটি নাটক বড়শালীদের ঘাড়ে লোক দেখানো হচ্ছে ধর্ম ধ্বজাধারী ভক্তপ্রসাদ। তার চরিত্রের যে আসক্তির দোষ, নারী সঙ্গ কামনা, সেই সমস্ত কিছু ক্রমশ প্রবল হচ্ছে এবং দেখা যাচ্ছে যে তার একজন সাগরেদ রয়েছে যে এ ধরনের নারী যোগান দেয়। পয়সা সে কিছুতে রায়তি থেকে ছাড়ে না। হানিফ মিয়াকে সে তার আগেই 12 আনা পয়সার জন্য যা বর্ণায় অপমান করেছে, তার যে রায়তের এলাকায় ব্রাহ্মণ বাস করত তার থেকে দেবোত্তর সম্পত্তি কেড়ে নিয়েছে। অথচ এই হানিফের স্ত্রী ফতিমার প্রতি তার নজর দিয়ে পড়ছে এবং সেই জায়গাগুলো আমরা দুটো জায়গায় কিছুখানি দেখে নেবো, দেখে নিলে বুঝতে পারবো। তাই বলুন, এক্ষুনি আমি তাদের বিদায় বলে প্রণাম হানিফের মা দেখতে অনেক সুন্দর। বলছি আগে না হইলে কাল পরশুর মধ্যে করে দেবো। টাকা বলছি না, যত টাকা পারে আমি পর্দাকে এমন কেটে উঠলে তো আমরা বাতি বড়কে
সকল সুখ পাবে না ভাই, আর দিদি আরাম ডাল কাটে খায়। তোমার বরণ চন্দ্রকে আমার মনে হয় বন্ধ হলো। আজকালকার শিল্পা করতে তোমরা রসিকতা করবে কাজটা বাবু, ওগুলো মেরে দেবে, ওসব কি বুঝবে? বুঝে দাও। সে না সুখ করবে প্রতিদিন তোর পায়ে ধরে বারবার একই কথা। বাবু এত করে বলছে তবু তো বলছে। আমি বলো বলো, ওকে বুঝিয়ে দাও। বাবু মেরে যাচ্ছি না, কথাই বলে তেঁতুল নয় মিষ্টি, মেরে নয় মিষ্টি। আরে কর্তা বাবুলে পেলে কত দারুণ কাজ করতে যায়। তুই বলি মেয়ে কত দাঁত আছে না, ধর্ম আছে। ভাগ্যিস কর্তা বাবুর নজরে পড়েছিলি। কোন রাস্তা নিয়ে এসেছি মোর আপনি এসে মুখে খুলতে মরে যায়। তুমি তো যাবে রসিকের কথা বাস করছে। তুমি আমার প্রাণ, তুমি আমার বলছে, তুমি আমার চতুর্ভুজ। তুমি প্রাণ, তুমি মন, তুমি মন, তুমি জন। নিকটে সেইক্ষণ থাকো সেইক্ষণ ভালো, যতক্ষণ আলাদা উৎস করে তোমার কাছে নিকট তুমি ভালো আসল কারণে দেখো ভাই বুড়ো বলে তালা করো না। কর্তা বাবা একে প্রত্যেক ঘরে ঢুকেছে, পাশে কে বলে দেখে গেল। আমি বলেছি বন্ধুদের মধ্যে মন্দিরের মধ্যে তো কম ছিল তো সেরকম নেই। আর তাছাড়া এই অবসরের জন্য কিন্তু একটা ভয় ভক্তপ্রসাদ হিন্দু ধর্ম ধ্বজাধারী, মুখে সবসময় কৃষ্ণের নাম এবং তাঁরই পদস্খলন, তারই আয়ত হানিফের স্ত্রী ফতিমাকে নিয়ে তারই ধরনের নৈশবিহার, তা ভণ্ড লয়ে যাওয়া এবং একই সঙ্গে ব্রাহ্মণের সহায়তায় 25 টাকা থেকে 200 টাকা পর্যন্ত হানিফের পাওয়া প্রাপ্তি। এই নাটকে মুসলিম সমাজ সম্পর্কে মধুসূদনের যে অবজারভেশন, সমকাল সম্পর্কে এবং এই ধরনের পদস্খলন, সেই দিকগুলি কিন্তু সুন্দরভাবে ধরা পড়েছে, যা সমকালীন সময়ে অনেক তথাকথিত হিন্দু নাট্যকারদের এবং মুসলিম নাট্যকারদেরও রচনায় আসে, চিত্রই খুঁজে পাওয়া যায় না। এবং পরবর্তীকালে দীনবন্ধু কিছু কিছু জায়গায় হয়তো চেষ্টা করেছেন। এই দুটি নাটক পরবর্তীকালে দীনবন্ধু মিত্রকে এতটাই প্রভাবিত করছে যে তিনি শতবার একাদশী দিচ্ছেন। যে শতবার একাদশী ঠিক এই জায়গা থেকে, যেখানে স্বামী সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, সন্ধ্যে থেকে রাত পর্যন্ত বারবরিতলায় পড়ে থাকে, শতবা মানুষ স্বামী ছাড়া যে জীবন, সে একাদশী জীবন যাপন করে। সেখানেও দেখা হয়েছে যে জীবনচন্দ্রের ছেলে অটল বিহারী যে মদ্যপান করছে এবং তার বন্ধু নিমে দত্ত, অসাধারণ এই চরিত্র নিমে দত্ত, যে নিমে দত্ত সম্পর্কে আমরা দেখব যে দীনবন্ধু একই সময়ে নীলদর্পণের মতো নাটক লিখছেন। সে কথায় আমরা পরে আসছি। আগে শতবার একাদশী সম্পর্কে বলতে চাইছি এই জন্যে যে মধুসূদনের এই দুটি নাটক, একে কি বলে সভ্যতা এবং বুড়ো সাহিত্যের ধারেলো, সেই দুটো একই সঙ্গে যেন শতবার একাদশীর মধ্যে এসে হাজির হচ্ছে। এমনকি প্রচুর সংলাপের মধ্যেও তা মিল খুঁজে পাওয়া যাচ্ছে। নিমচাঁদ অনেকে বলে যে মধুসূদনের লিখেছে, অনেকে সমালোচনা করেন। তার উত্তরে দীনবন্ধু এক জায়গায় বলেছেন যে মধু কি কখনো নিম হয়? অর্থাৎ নিমচাঁদ মধুসূদনী। দেখা যাবে যে হিন্দু কলেজের যে সিলেবাস, সেই সিলেবাসে যে সমস্ত বিষয়গুলি পড়ানো হতো, পোপ থেকে শুরু করে, শেক্সপিয়ার থেকে, মিল্টন থেকে শুরু করে, সেই সিলেবাস অধিকাংশ লাইন তিনি তুলেছেন দীনবন্ধু তার রচনার মধ্যে, শতবার একাদশীর মধ্যে। নিমচাঁদ সেগুলোকে গড় করে বলছে, যেন
মধুসূদনই বলছেন। এবং দীপচাঁদের জীবনটাও খুব দুঃখের, তার স্ত্রী তার সঙ্গে থাকে না। সে বলছে, অটল বিহারী এক সময় শুনিয়েছে যখন, যে আমি মেঘনাথ বধ কাব্য কিনেছি মধুসূদনের। দীপচাঁদ বলছে আমি পড়ব, এবং তারপরে বলছে ধনবানে কেনে বই, জ্ঞানবানে পড়ে। এবং আলটিমেটলি সৌদামী যে অটলের স্ত্রী, অটল একজন বারবনিতা পুষেছে, তার নাম কাঞ্চন। নাম একটা স্ট্যাটাস থাকছে, এবং মায়ের কাছে সে বারবার অর্থ চাইছে। তার স্ত্রী বলছে, এইরকম আমার যদি ছেলে হতো গোপাল, আমি নুন খাইয়ে ফেলে দিতাম। দেখা যাচ্ছে যে তার মা তাকে এতটাই আশকারা দিচ্ছে। পরবর্তীকালে আমরা যে সমস্ত উপন্যাসের দিকে তাকাবো, আলালের ঘরের দুলাল, তারই যেন ছোট ছোট চিত্র এখানে উঠে আসছে। এই আলালের দুলাল এবং অটল বিহারী একই সঙ্গে রামমানিকের মতো চরিত্র, যে পূর্ববঙ্গের ভাষাকে ব্যবহার করে জীবনকে দেখাচ্ছে। ভোলাচাঁদের মতো চরিত্র, যে আকণ্ঠ সেই রকম ভাবে মদ খেতে পারে। দেখা যাচ্ছে যে নিজের খুড়িমাকে সুন্দরী দেখতে বলে তাকে ধরে আনার পরিকল্পনা করেছে অটল এবং তার দলবল। এবং রামধনের কাছে সে যথেষ্ট প্রহার খেয়েছে, নিজের স্ত্রীকে তুলে নিয়ে এসেছিল। একজন হিজড়াকে সেখানে ব্যবহার করা হয়েছে যে তুলে নিয়ে আসবে ওই খুড়িমাকে। আলবার্ট ছেলের একটা পড়ে আছে কোমরে, সেটা ও স্ত্রী পড়েছিল, ভুলভাল হয়ে গেছে, করে তুলে নিয়ে এসেছে। অর্থাৎ এই গোটা নাটকে বেশ কিছু জায়গা আছে যেগুলো পুরোপুরি প্রায় মধুসূদন, এবং দীনবন্ধু সমকালকে ধরছেন খুব সুন্দর করে। সেই ধরার পিছনে দেখা যাবে যে মদ্যপান এবং একই সঙ্গে নারীরা শক্তি, যেটা সমাজের, যুব সমাজের কাছে উৎশৃঙ্খলতাকে অত্যন্ত বেশি পরিমাণে বাড়িয়ে দিয়েছিল। আর বিধবা বিবাহ তখন শুরু হয়েছে। একই সঙ্গে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের সন্তানের বিবাহ দিচ্ছেন বিধবার সঙ্গে। বহু মানুষ তখন বিধবা বিবাহকে সমর্থন করছেন, এবং সমাজের বহু মানুষ বিধবা বিবাহকে প্রত্যাখ্যান করছেন। এগুলোর পর নাটকে দীনবন্ধু রচনায় আমরা পাবো, সেখানে একজন গ্রাম্য মহিলা বলছে, মুই আজাদের দলে সাগর যে নেড়ে বেড়ায়, অর্থাৎ রাড়ের বিয়ে দেয়, তার কথাও কিন্তু বলছে। মুই আজাদের দলে মনে হচ্ছে রাজা নবকৃষ্ণদের কথা বলা হচ্ছে। আমরা এবারে সেই সমকালে নীলদর্পণ সম্পর্কে দুইটি কথা আগে একটু দেখে নেবো, যে কেন এই সমাজ, যে সমাজটার মধ্যে এত উৎশৃঙ্খলতা, পাশ্চাত্য শিক্ষা, ইংরেজকে কেউ লক্ষ্য করছে না। তখন শুধুমাত্র নিজের সমাজ, নিজের সোসাইটি, তার রিফর্মেশন, সেই সঙ্গে ব্যস্ত হয়ে পড়ছে। কিন্তু শোষক ইংরেজ যে আস্তে আস্তে ভারতীয়দের গ্রাস করছে ক্রমশ, এবং রায়ত সাধারণ প্রজা, দরিদ্র প্রজা, তারা আস্তে আস্তে কিরকম শেষ হয়ে যাচ্ছে তার চিত্র একটু দেখুন। সাল পর্যন্ত নীল চাষের জন্য যে
টাকা দরে, আর সেই নীল ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিক্রি করতো 5 টাকা থেকে 7 টাকা দরে। এই বিপুল লাভের কারণে নীলের চাষ এত ব্যাপক হয়ে উঠেছিল। 1815 থেকে 1816 সালে বঙ্গদেশে 2,28,000 মণ নীল তৈরি হয়েছিল, এবং সেই সময় থেকে একমাত্র বঙ্গদেশে সমস্ত পৃথিবীর নীলের চাহিদা মিটিয়ে এসেছে। নীলের চাষ এতটাই লাভজনক হয়ে উঠেছিল যে কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীগণ চাকরি ছেড়ে দিয়ে নীল কুঠি খুলে বসতে থাকে। অন্যদিকে দেশীয় জমিদাররাও মুনাফা লুণ্ঠনের লোভে নীল কুঠি প্রতিষ্ঠা করতে এগিয়ে আসে, কিন্তু বলা বাহুল্য যে তারা ইংরেজ শাসকগণের কাছ থেকে সেরকম কোনো অর্থ সাহায্য বা অন্যান্য সুযোগ সুবিধা পায়নি যেটা ইংরেজ নীলকররা পেত। নীলের চাষে নীলকরদের বিশেষ দায়িত্ব ছিল না। তারা চাষিকে সামান্য কিছু টাকা দাদন দিয়ে সমস্ত দায়িত্ব চাষির উপর অর্পণ করতেন। চাষিদের তাদের নিজেদের জমিতে নিজেদের দায়িত্বে নীলের চাষ করতে হতো। দাদন গ্রহণের সময় চাষিদেরকে যে চুক্তিপত্রে স্বাক্ষর করতে হতো তাতে তাদের কত পরিমাণ জমিতে নীল চাষ করতে হবে, চাষিকে কি মূল্যে সেই নীল গাছ নীলকরদের কাছে বিক্রয় করতে হবে তা লিখিত থাকতো। নীলকর এই চুক্তি অনুযায়ী সমস্ত কিছু কড়ায় গন্ডায় উঠে দিত। একবার কোনো চাষি যদি নীলকর করতে অস্বীকার করত, তাকে আবদ্ধ রেখে জেলের মধ্যে অশেষ শারীরিক যন্ত্রণা দেওয়া হয়। নীল চাষ যবে থেকে শুরু হয়েছে তবে থেকে যে কত নীল চাষি নীলকরের অত্যাচারে প্রাণ হারিয়েছে তার কোনো হিসাব নেই। নীলকর চুক্তি ছিল আমৃত্যু দাসত্ব সরণ। বাংলার চাষিদের জীবন মৃত্যুর একমাত্র নিয়স্তা ছিল নীলকর দস্যুরা। ইংরেজ সরকারের পুলিশ ও জমিদারিরা ছিল তাদের আজ্ঞাবহ দাসমাত্র। নীলকরদের অত্যাচার উৎপীড়ন ও তার বিরুদ্ধে কৃষকদের ক্রমবর্ধিত সংগ্রামের ফলে এমনকি তৎকালীন ইংরেজ শাসকগণ ভয় পেয়ে গিয়েছিলেন এবং কোনো কোনো সময় এই নীলকর দস্যুদের সংযত করার প্রয়াসও করেছিলেন। প্রথমে বাংলার বুকে নীলকর দস্যুদের আবির্ভাব ও উৎপীড়নে কৃষকগণ দিশেহারা হয়ে পড়েছিল, কিন্তু অল্প সময়ের মধ্যেই তারা এই নতুন শত্রুদের বিরুদ্ধে গর্জে ওঠে। বঙ্গদেশের গ্রামে গঞ্জে অগণিত খণ্ডযুদ্ধে নীলকর ও তাদের গুন্ডাদল কৃষকের লাঠি, তীর, ধনুক ও বল্লমের হাতে ক্ষত বিক্ষত হয়ে প্রাণের ভয় পালিয়ে যায়। অসংখ্য খণ্ডযুদ্ধে পশ্চিমা, ব্রিজ, ভাষাভাষী ভাড়াটে সৈন্যরা এমন দৃঢ়তার সঙ্গে যুদ্ধ করেছে যে তা যে কোনো কোম্পানির সৈন্যদের পক্ষে গৌরবজনক হতো। বহু ক্ষেত্রে নীলকর সাহেব কৃষক লাঠিয়ালদের দ্বারা আক্রান্ত হয়ে ঘোড়ার পিঠে চেপে অতি দক্ষতার সাথে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে। অনেক ক্ষেত্রে কৃষকরা সশস্ত্র আক্রমণের দ্বারা নীল কুঠিগুলোকে ধূলিসাৎ করে দিয়েছে। অনেক স্থানে এক পক্ষ বাজার লুট করেছে, ঠিক তার পরক্ষণে অন্য পক্ষ এসে তার প্রতিশোধ দিয়েছে। বাংলার কৃষকেরা তাদের অধিকার বিনা সংগ্রামে ছেড়ে দেয়নি। তাদের পরাভূত করবার জন্য ক্ষমতাশালী নীলকরদের অনেকদিন ধরে লড়তে হয়েছিল। বহু যুদ্ধের পর ইংরেজ যেভাবে তার সাম্রাজ্য স্থাপন করতে সক্ষম হয়েছিল, ঠিক সেভাবে শক্তিশালী নীলকরেরাও তাদের একাধিপত্য স্থাপন করেছে। আমরা এই প্রথম একটা বিষয় দেখলাম যেখানে সমাজ সংশোধনের পাশাপাশি আরেকটি দিক, সেটা হচ্ছে ভূমিকেন্দ্রিক লড়াই, কৃষকের লড়াই। কৃষক সারা ভারতবর্ষ কিন্তু কৃষি প্রধান দেশ। আন্দোলনের সূত্রটা কিন্তু কৃষি থেকেই হয়। আমরা পরপর দেখতে পাবো, এরপর নবান্নতেও দেখতে পাবো এবং অন্য নাটকেও দেখতে পাবো। দীনবন্ধু মিত্র নিজে পোস্ট অফিসে উচ্চপদস্থ ছিলেন, তার প্রচুর অভিজ্ঞতা, ভাষার উপর প্রচন্ড দখল এবং সাধারণের ভাষাকে এত সুন্দর তিনি গ্রহণ করতে পারতেন। তার নাটক নীলদর্পণ তিনি লিখলেন, যে নাটকের মধ্যে সমাজকে এত অদ্ভুতভাবে উপস্থিত করলেন। মনে রাখতে হবে, শত্রু হচ্ছে ব্রিটিশ সরকার। সেখানে সামন্ত নবীন মাধবরা এবং কৃষক রায়ত এক হয়ে গেছে। জমিদার এবং কৃষক এক হয়ে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে লড়ছে। বেশ কিছুটা হিসেবে গভর্নমেন্ট মনে হচ্ছে, কারণ গোস্বামী এবং রায়ত সাধারণত এর আগেও আমরা দেখেছি তারা প্রতিদ্বন্দ্বী। এই প্রথম দেখা যাচ্ছে যে এরা এক হয়ে যাচ্ছে, দেশের মানুষ এক হয়ে যাচ্ছে, ইংরেজের বিরুদ্ধে লড়াই করছে। এবং ইংরেজ সেই অর্থে ইংরেজ এরা ব্রিটিশ কোম্পানি নয়, এরা নিজেরা ব্যক্তিগত স্বার্থে কুঠি বানাচ্ছে। আপনাদের
মনে থাকার কথা যে উইলিয়াম কেলি যখন পদ্মাবতীতে প্রথম আসে সে কিন্তু নীলকুঠির কর্মচারী হয়ে এই আমাদের কুশমন্ডি পর্যন্ত ঘোড়ায় সরাসরি এসেছে তারা। এরকম ভাবে এই যে নীল চাষকে কেন্দ্র করে নীলদর্পণ লিখছে, যেখানে একের পর এক নাটক, এবং সেই নাটকগুলো ক্রমশ জমে উঠছে মৃত্যুর ঘটনার মধ্যে দিয়ে, এবং সেই মৃত্যুতে নীলদর্পণের চিত্রটি পাচ্ছে। আমরা একটুখানি দেখে নিই, দেখে আমি শেষ পর্বে চলে এসেছি। নীলদর্পণের কিছুটা অংশ দেখলাম। এই সমাজ, তার যে উচ্ছৃঙ্খলতা, সমস্ত নাট্যকারদেরই নারীর প্রতি সহানুভূতি আমরা দেখতে পেলাম। কলিঙ্গীয় সর্বস্বদের যদি ফুলকুমানের কথা বলি, এই বলে সভ্যতায় হরকামিনীর কথা বলি,
বুড়ো সৈনিকের ঘাড়ে যদি প্রতিমার কথা বলি, শতবার একাদশীতে সৌদামিনীর কথা বলি, এবং এখানে ক্ষেত্রমণির কথা যদি বলি ইন্দ্রপণে, তাহলে নারীর প্রতি যে সহানুভূতি, পুরুষের যে উচ্ছৃঙ্খলতার নানা উপাচার, সেই সমস্ত চিত্র ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে বাংলা নাটকে ফুটে উঠেছে, উজ্জ্বল হয়ে উঠেছে, এবং নাট্যকারদের সহানুভূতি নারীর দিকেই সব থেকে বেশি পরিমাণে বর্ষিত হয়েছে। আর একই সঙ্গে সমাজের পরিবর্তন হয়েছে, দৃষ্টিভঙ্গি ইংরেজ হয়ে উঠেছে ক্রমশ ক্রমশ। প্রধান শত্রু নাটকে দেখা গেছে যে অর্থাৎ একটা রাজনীতির গন্ধ এবার আসতে শুরু করেছে, যেখানে নাট্য নিয়ন্ত্রণ আইন বিল আসছে পরবর্তীকালে, এবং গণনাট্য নবনাট্য সেই ধারা অনুযায়ী গ্রুপ থিয়েটারের আন্দোলন এগিয়ে গেছে। আমরা আর কথা বাড়তে চাইছি না, আপনারা আজকে নাটক দেখবেন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ তরুণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে। আমাদের সামনে আমাদের অনেক নানা তথ্য তিনি তুলে ধরলেন। তৎকালীন সামাজিক উচ্ছৃঙ্খলতা এবং সমাজের বাস্তবতা কিভাবে নাটকে প্রতিফলিত হয়েছে, এবং সেই নাটকগুলি খণ্ডচিত্র দিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। তাকে অসংখ্য ধন্যবাদ। আর একজনকে বিশেষভাবে ধন্যবাদ জানাই, সে শ্রী বরুণ গাঙ্গুলি। তাকে টেকনিক্যাল বিষয়ে সমস্ত দিক থেকে সহযোগিতা করেছেন, তাকে ধন্যবাদ না জানালেই নয়। ওনাদের দুজনের জন্যই আমি আপনাদেরকে জোরে করতালি দিতে অনুরোধ করছি। ওনাদেরকে অসংখ্য